অন্তর্বর্তীকালীন সরকার শুধু অবৈধ না, সরকার গঠনে জড়িত প্রত্যেক ব্যক্তি এবং যারা এই সরকারের অংশ হয়েছে তারা সবাই দেশদ্রোহিতার অপরাধ করছে। তো এখন আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায়। আমি তাদেরকে খালি একটা কথা বলি, এটা করতে যে আপনারা ধরা খাবেন। আমি কিন্তু বাংলাদেশে এখন আর নিরাপদ বোধ করি না। এখন এরকমটা কেন হচ্ছে? এখন কিন্তু অনেক নেতাদেরও কিন্তু সুর পাল্টে গেছে যে আওয়ামী লীগই ভালো ছিল, এখন আমরাও নিরাপদ বোধ করতেছি না। এগুলা বিএনপি অনেক নেতারা বলতেছে। যেমন রুমিন ফারহানার মতন একজন মহিলা নেত্রী, সেও কিন্তু বলতেছে যে আসলে আমি নিজেকে এই দেশে নিরাপদ মনে করি না, কারণ এই দেশটা এখন এমন পরিস্থিতির মধ্যে চলে গেছে যে সবাই ভাবতেছে সরকার তারা এখন মন্ত্রণালয় পরিচালনা করছেন, যাদের সংসার কিভাবে পরিচালনা করতে হবে সেই ন্যূনতম ধারণা নেই। তারা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন এবং ডক্টর গুজব নজরুল, যে নির্লজ্জ বেহায়া মির্জাফর, তিনিও এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন। তো তারা কোনো কিছুই কন্ট্রোল করতে পারছে না। চাপের মুখে আছেন এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একদিকে আপনার রাজনৈতিক দলগুলোর নির্বাচনকে নিয়ে যেই সময় বা টাইম ফ্রেম বা রোডম্যাপ বা সংস্কার প্রক্রিয়া, কি সংস্কার, এই যে বিশদ বিস্তৃতি জানতে চাওয়া, আর যদি সেগুলা না হয় বা না দেয় বা নির্বাচন লেন্দি প্রসেসে চলে যায়, রাজপথে নামার হুমকি। অপরদিকে সমন্বয়করাও তাদের কিন্তু যেই পাওয়ার ছিল, ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টস পাওয়ার, সেখানে কিন্তু অনেকটাই ঘাটতি হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। অন্তর্বর্তীকালীন সরকার শুধু অবৈধ না, সরকার গঠনে জড়িত প্রত্যেক ব্যক্তি এবং যারা এই সরকারের অংশ হয়েছে তারা সবাই দেশদ্রোহিতার অপরাধ করছে। তো এখন আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায়। আমি তাদেরকে খালি একটা কথা বলি, এটা করতে যে আপনারা ধরা খাবেন। আমি কিন্তু বাংলাদেশে এখন আর নিরাপদ। এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু অবৈধ না, সরকার গঠনে জড়িত প্রত্যেক ব্যক্তি এবং যারা এই সরকারের অংশ হয়েছে তারা সবাই দেশদ্রোহিতার অপরাধ করছে। তো এখন আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায়। আমি তাদেরকে খালি একটা কথা বলি, এটা করতে যে আপনারা ধরা খাবেন। আমি কিন্তু বাংলাদেশে এখন আর নিরাপদ বোধ করি না। দেশের এই বিরাজমান পরিস্থিতিতে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে সুষ্ঠু মর্যাদায় ফেরানোর পদক্ষেপ সহ বিক্ষোভ মিছিল অবলম্বন করছেন। শেখ হাসিনাকে ফেরানোর আন্দোলনে নেমেছেন রুমিন ফারহানা। ইতিমধ্যে তিনি বেশ কয়েকবার গণমাধ্যমে জানিয়েছেন শেখ হাসিনা দেশ ত্যাগের পর বর্তমানে কেউ আর নিরাপদ বোধ করে না। এর প্রেক্ষিতে রুমিন ফারহানা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আন্দোলন নেমেছেন, যা দেখে আপনার মতো আমারও চক্ষু চড়ক গাছ। শুধু রুমিন ফারহানা নন, শেখ হাসিনাকে ফেরাতে মাঠে নেমেছেন হিরো আলম। প্রসঙ্গত কিছুদিন আগে হিরো আলম বিএনপি নেতাকর্মীর কাছে মার খেয়ে বিএনপি ছেড়েছেন। তো ভিউয়ার, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আপনার মতামত জানান কমেন্টে। আপনাদের মতামত দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ আবারও ফিরে আসবে তারা নতুন রূপে বা নতুন মুখ নিয়ে, কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসার একটি প্রচেষ্টা ইতিমধ্যে চলতেছে। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে 5 আগস্টের পর বাংলাদেশে যেভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে এবং কি আওয়ামী লীগদের লোকদের উপর যেভাবে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে, ওই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে কি বাংলাদেশে কোথাও কোনো নেতাকর্মীরা বিচার পাচ্ছে না। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে এই দলটার হাল যদি এই মুহূর্তে ধরতে হয়, তাহলে আগের যত দুর্নীতিবাজ যে নেতা রয়েছে তাদেরকে প্রত্যাখ্যান করে নতুন রূপে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার কোনো বিকল্প নাই। কারণ এই দলকে যদি সুসংগঠিত করতে হয় বা এই দলের কার্যক্রম যদি রাজপথে থেকে পরিচালনা করতে হয়, তাহলে অবশ্যই আওয়ামী লীগকে নতুন রূপেই কিন্তু আবার ফিরে আসতে হবে। আর যদি সেটি না হয়, তাহলে এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী তারা নির্যাতনের শিকার হবে। আওয়ামী লীগ যদি আপনার রাজপথে কর্মসূচিতে যদি থাকে, তাহলে দেখা যাবে কি যে কর্মসূচিতে ব্যস্ত থাকা অবস্থায় যদি কেউ আপনার অ্যারেস্ট হয় বা জেলে যায়, ওইটা কিন্তু মানানো যায়। কিন্তু আপনি বসে থেকে যদি আপনি নির্যাতনের শিকার হন, সেটি কিন্তু আপনার আঘাতটা কিন্তু প্রচুর পরিমাণ আপনার এখানে গিয়ে অ্যাট্রাক্ট করবে।
অবশ্যই প্রত্যেকটি নেতাকর্মীকে রাজপথে থেকে কিন্তু এর প্রতিবাদ করতে হবে। আর আমি কেন বললাম যে আওয়ামী লীগ নতুন রূপে ফিরে আসবে বা ফিরে আসতেই হবে আওয়ামী লীগকে নতুন রূপে, আর না হলে এদেশের হাল কে ধরবে। আপনারা ইতিমধ্যে হয়তো দেখতে পাচ্ছেন যে 5 তারিখের পর বাচ্চারা যেভাবে আপনার একটি আন্দোলন করে একটি পুতুল সরকার তারা এদেশে কায়েম করেছে, সে কিন্তু ইতিমধ্যে এই রাষ্ট্র পরিচালনা করতে কিন্তু ব্যর্থ, বা সে কিন্তু এই রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম না, এবং কি তাকে দিয়ে কিন্তু এই রাষ্ট্র পরিচালনা করা অসম্ভব একবারে। কারণ আমাদের দেশের মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে, এদেশের মানুষ এখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, এদেশের মানুষের এখন জানমালের কোনো নিরাপত্তা নাই। কই আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় তো কোনো মানুষ বলে নাই যে আমার জানমালের নিরাপত্তা নাই, এই কথা তো কেউ বলতে পারে নাই, আমি শুনি নাই আপাতত। এখন এরকমটা কেন হচ্ছে? এখন কিন্তু অনেক নেতাদেরও কিন্তু সুর পাল্টে গেছে যে আওয়ামী লীগই ভালো ছিল, এখন আমরাও নিরাপদ বোধ করতেছি না, এগুলা বিএনপি অনেক নেতারা বলতেছে। যেমন রুমিন ফারহানার মতন একজন মহিলা নেত্রী, সেও কিন্তু বলতেছে যে আসলে আমি নিজেকে এই দেশে নিরাপদ মনে করি না, কারণ এই দেশটা এখন এমন পরিস্থিতির মধ্যে চলে গেছে যে সবাই ভাবতেছে সরকার, মানে কি এই দেশের যে জনগণ তারা সবাই ভাবতেছে আমরা সরকার। তার মানে এগুলো কারা? যারা ইতিমধ্যে এই পরিস্থিতির মধ্যে যারা সুবিধা নিতে চাচ্ছে তারাই কিন্তু এই কথাগুলো বলতেছে। তার মানে কেউ সমন্বয়ক পরিচয় দিচ্ছে, সে এই কলেজের সমন্বয়ক, ওই কলেজের সমন্বয়ক, মানে বিভিন্ন পরিচয় দিয়ে কিন্তু তারা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় আপনার বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। এদেশের মানুষ যদি নিরাপত্তায় থাকতো তাহলে কিন্তু মানুষের এতটা উদ্বেগ থাকে না। আমরা যদি এখন দেখি আমাদের পোশাক খাত ধ্বংস, আমাদের ব্যবসায়িক যত খাত আছে সব কিছু ধ্বংস। এদেশের মানুষ এখন আমি মনে করি সামনে এমন পরিস্থিতি তৈরি হবে যে মানুষ আপনার বাতের জন্য আন্দোলন করবে, বলবে আমাকে বাদ দেন, আমাকে বাদ দেন। কারণ এই বাংলার জনগণ কয়েকদিন পরেই কিন্তু এই কথাটি বলতে বাধ্য হবে। হয়তো আপনারা কেউ এই বর্তমান পরিস্থিতি বুঝতে পারতেছেন না, সামনে যখন এইগুলা পরিস্থিতি আরও ভয়ানক হবে তখন দেখবেন এই দেশের জনগণ রাস্তায় নেমে আসবে, এবং কি তখন বলবে যে শেখ হাসিনাকে আবার দ্রুত আইনে বসাও। এমনিতেও তো উনি পদত্যাগ করে নাই, এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে। আসিফ মাহমুদ, তারা এখন মন্ত্রণালয় পরিচালনা করছেন, যাদের সংসার কিভাবে পরিচালনা করতে হবে সেই ন্যূনতম ধারণা নেই, তারা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন। এবং গুজব নজরুল, ডক্টর গুজব নজরুল, যে নির্লজ্জ বেহায়া মির্জাফর, তিনিও এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন। তো তারা কোনো কিছুই কন্ট্রোল করতে পারছে না, কারণ তাদের আসলে রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই। আসলে শিক্ষিত হলে হয় না, রাজনৈতিক অভিজ্ঞতার প্রয়োজন আছে, জ্ঞানের প্রয়োজন আছে, যার কারণে হচ্ছে তারা আশুলিয়াতে যে গার্মেন্টস শ্রমিকদের অসন্তুষ্টের কারণে যে আন্দোলন হচ্ছে বেশ কিছুদিন ধরেই, আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকেই কিন্তু কম বেশি ছোট ছোট আন্দোলন হয়েছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে প্রায় 300-400-র উপরে। তো যেগুলা খোলা আছে সেগুলো এখন বন্ধ হওয়ার পথে। তো এখন এই গভর্নমেন্ট আসলে তারা ওই পলিটিক্স বোঝে না, তারা বোঝে না যে কিভাবে তাদেরকে কনভিন্স করা যায় শ্রমিকদেরকে যে তোমরা কাজ করো, সেই মানে জ্ঞান তাদের নেই বলেই আজকে সর্বত্র বিশৃঙ্খল অবস্থা তৈরি হচ্ছে। তারা কোনো কিছুই কন্ট্রোল করতে পারছে না, আইন শৃঙ্খলা বাহিনীও তাদের কন্ট্রোলে নাই, তাদের কন্ট্রোলে এখন দ্রব্য মূল্য নেই, তাদের কন্ট্রোলে কোনো কিছুই নেই, যে যেভাবে পারছে আন্দোলন করছে। আপনি চিন্তা করেন যে ইন্টারের কয়েকশো স্টুডেন্ট আন্দোলন করছে তাদেরকে অটো পাসের জন্য, তারা মানতে বাধ্য হয়েছে, কারণ তাদের সরকার খুবই দুর্বল। তো এই অবস্থা আসলে এখন দেশের যে কত বড় ক্ষতি হয়ে গেল। ইভেন হাসান সার্জিদ, তারা অনেক বড় বড় কথা বলছে, তারা অনেক উড়ে বেড়াইছে বাংলাদেশে। হ্যাঁ, তো আজকে এখন তারা কোথায়? এখন কেন তারা গণপিটুনি খাওয়ার ভয়ে দেওয়াল টপকে ভাগে? সমন্বয়ক নামটা আমি প্রেস ক্লাবে বলেছিলাম যে 3 মাসের মধ্যে সমন্বয়ক নামটা গালি হবে, এখনো কিন্তু 1 মাসও হয়নি, অলরেডি তাদেরকে মানে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আর এখন তারা পালিয়েছেন। এখন সমন্বয়করা কোথায় আছেন? যারা সমন্বয়কদের নেতৃত্ব দিয়েছেন এখন তারা কোথায় আছেন জাতি এখন জানতে চায়। বিদেশ যাওয়ার আবার প্রস্তুতি চলতেছে না তো, মনে হচ্ছে তাই। তো খুব শীঘ্রই দেখবেন যে ডক্টর ইউনূস, আসিফ নজরুল সহ এই বর্তমান মির্জাফর যারা আছেন তারা চলে গেলে অবাক হওয়ার কিছু নেই, কারণ আওয়ামী লীগ যখন আসবে খুব শীঘ্রই, তখন কিন্তু তারা বাংলাদেশে টিকে থাকতে পারবে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছেন,
আসলে আমি বিএনপি জামাত বা রাজনৈতিক দলগুলোর রাইট আছে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করার। জনগণ যদি বিএনপি বা জামাতকে নির্বাচিত করে সেখানে আমার কোনো কথা থাকতে পারে না, কিন্তু এরা কারা? সাংবিধানিকভাবে কি ডক্টর ইউনূসের কোনো বৈধতা আছে? নেই। সাংবিধানিকভাবে তাদের কোনো বৈধতা নাই। তারা মৃত্যু পরোয়ানা জারি, মানে মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে কিন্তু ঘুরতেছে। যারা জোর করে ক্ষমতা দখল করবে তারা কিন্তু সাংবিধানিক অনুযায়ী আইনত তারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এরা। তো এখন এই হাসনাত সার্জিল বা উপদেষ্টারা তারা কোনো রাজনৈতিক দলকেই সম্মান করছে না। তারা এমন ভাবে কথা বলছে যে জনগণ, এই দেশের জনগণ প্রায় 100% জনগণই কোনো না কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে। হয়তো আওয়ামী লীগের বর্তমানে 70% জনপ্রিয়তা আছে, বিএনপি জামায়াতের যে 30% জনপ্রিয়তা আছে, সেই মানুষগুলাকে তারা অবমূল্যায়ন করছে। মানে জনগণ চাইছে রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, তারা নিজেরাই এখন জবরদস্তি করে ক্ষমতায় থাকতে চাচ্ছে। তো সেই জন্য তারা রাজনৈতিক দলগুলোর কে তারা কোনোভাবেই মূল্যায়ন করছেন না, অবজ্ঞা করে কথা বলছেন, যার পরিণতি আজকে হাসনাত সার্জিলদের এই অবস্থা। আসলে অল্প অনেকটা চাপের মুখে আছেন এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একদিকে আপনার রাজনৈতিক দলগুলোর নির্বাচনকে নিয়ে যেই সময় বা টাইম ফ্রেম বা রোডম্যাপ বা সংস্কার প্রক্রিয়া কি কি সংস্কার, এই যে বিশদ বিস্তৃতি জানতে চাওয়া, আর যদি সেগুলা না হয় বা না দেয় বা নির্বাচন লেন্দি প্রসেসে চলে যায়, রাজপথে নামার হুমকি। অপরদিকে সমন্বয়করাও তাদের কিন্তু যেই পাওয়ার ছিল, ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টস পাওয়ার, সেখানে কিন্তু অনেকটাই ঘাটতি হয়ে গেছে। উত্তরবঙ্গের বন্যা নিয়ে তারা আলাদা কোনো ওইভাবে ত্রাণ কালেকশনের জন্য এবার টিএসসিতে আর জায়গা করে নাই। অনেকে বলছে যে এবার করলে 10 লাখ টাকাও তারা পাবে না। অপরদিকে ভিপি নূর বলছে যে সমন্বয়করা যদি এখন ডাক দেয় তাহলে পেছনে নাকি 1000 ছাত্র তারা খুঁজে পাবে না। তবে এতটা খারাপ দিন আসে নাই, এখনো এতটা খারাপ হয় নাই। তো যাই হোক, এই মুহূর্তে চাপে থাকা ডক্টর ইউনূসের সরকার নতুন একটা পদ্ধতি গ্রহণ করছেন রাজনৈতিক দলগুলোকে শান্ত করার জন্য। পাশাপাশি যে সংস্কার প্রক্রিয়া চলমান আছে, সেই সংস্কার প্রক্রিয়াতেও রাজনৈতিক দলগুলোর পরামর্শ বা তাদের গাইডলাইন বা রিকোয়ারমেন্ট হিসাবে যদি কোনো কিছু থাকে, সেটা নিয়েও সংস্কারের মধ্যে কানেক্ট করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। তো প্ল্যান বি মনে হচ্ছে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও আপনার বৈঠক শুরু করতে যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা। আর এই ঘোষণা চলে এসেছে যে আগামী 5ই অক্টোবর শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফায় আপনার বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়া হবে। আর এটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন শফিকুল ইসলাম। আজকে তিনি বলছেন যে আগামী 5ই অক্টোবর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। 6 সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। আইন শৃঙ্খলা বর্তমান যে পরিস্থিতি আছে সেটাও তাদেরকে অবগত করা হবে। যে 6 সংস্কার কমিশন, বেসিক্যালি এই কমিশনগুলোর আওতায় যে মহা সংস্কারের যে পরিকল্পনা ইউনূস সরকারের বা অন্তর্বর্তী সরকারের, সেই কাজটা কিন্তু তাদের মাধ্যমে হবে। এখন সেই যে 6 সংস্কার কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির যারা প্রধান আছেন তারা সহ রাজনৈতিক দলগুলোর প্রধান সহ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সম্ভবত যমুনাতে ধাপে ধাপে এই বৈঠকগুলো হবে। আর এতে আওয়ামী লীগ ছাড়া যতগুলো রাজনৈতিক দল আছে সবাইকেই কিন্তু এখানে দাওয়াত দেওয়া হচ্ছে আর তাদের পরামর্শ নেওয়া হবে। তো এইটা করলে আমার কাছে মনে হয় বর্তমানে যে একটা ওভার প্রেশার ফিল করছে সরকার, সেখান থেকে কিছুটা বের হয়ে আসার সুযোগ আছে। কারণ কি, রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার খুব বেশি যোগাযোগ করেন না, অথবা লেয়াজও মেনটেন করেন না, এমনটাই কিন্তু অভিযোগ অনেক রাজনৈতিক দলগুলোর। আবার ধরেন ভিপি নূর সহ আবার অনেকেই মনে করছেন এই উপদেষ্টা পরিষদে তাদেরকে কানেক্ট করা দরকার, মানে বিএনপি, জামাত, ভিপি নূরের দল, আরও যে দলগুলো আছে সেখান থেকে চরমোনাই, হেফাজতে ইসলাম, প্রত্যেকটা দল থেকে 2-1 মানুষ করে উপদেষ্টা পরিষদে বসায় তারপরে এই সরকারের পরিচিতিরা আরেকটু বড় কইরা তারপরে হচ্ছে কার্যক্রমগুলো চালায় যাওয়া। বাট কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যেই অন্তর্বর্তীকালীন সরকাররা আছেন, মানে উপদেষ্টারা আছেন, তারা কিন্তু এই পদ্ধতিগুলোতে বা এই যে নানান পরামর্শ আসতেছে এমনে সেমনে, এগুলাকে কিন্তু খুব বেশি ফোকাস করছেন না। তো যার কারণে স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলো অনেকটা নেগেটিভ সিচুয়েশন অবস্থান তৈরি চলতে গেছে। আবার ধরেন নানান যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। তো সকল কিছু মিলিয়ে সার্বিকভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করার জন্য আপনার ডক্টর ইউনূস সরকারের প্ল্যান বি, বাট ইটস এ গুড ডিসিশন, এই মুহূর্তে এটা দরকার ছিল। তো দেখা যাক কি কি আলোচনা হয় বা প্লাস মাইনাস কি আসে,
এটা হয়তো আমরা ওই বৈঠকগুলোর পরে জানতে পারবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে নতুন কিছু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখবো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।